সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে? আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মায়েরা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত তো, একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। তাহলে সেটা করো। আমাকে যা কিছু ওই ফকিনীর বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনীর বাচ্চার একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, কি? ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খেয়ে রয়েছি, আমরা মেয়েটা না খেয়ে রয়েছি তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি, আসলে তো ফকিনি। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা। এই, এটা তো অনেক, আরো যে অনেকের নতুন বউ। এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। চুপ করে থাকো, আমি বড় করে ঘন্টা দিই আর তুমি মাথার নিচে করে রাখো। যে গেলে কোনো তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয় না। একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ, আমি কেউ না, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে, কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। রাতুল? কোথায় পালাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি নাই। এখন এত অহংকার তোর? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণতি হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু, তোর মনে আছে এই রাস্তায় এই ফুটপাতে তোকে কুড়িয়ে পেয়েছিল? তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি। প্রকৃতি কি বিচার দেখ, যেই রাস্তায় তোকে কুড়িয়ে পেয়েছিলাম সেখানটাতেই তোকে পৌঁছে দিয়েছে। বাবাজি, মানতাছি আমরা ভুল করছি। বাবাজি, তোমার তো মন অনেক বড়। আমাদের না থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবাজি। আপনাদেরকে আমার বাসায় আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আর একটা ক্ষতিও হতে দিব না। সাপের বিষ নামলেও ছবলদার স্বভাবটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক তেমন বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। লাগলে 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অনিক চৌধুরীর বুকে আর কখনো স্থান হবে না। তবে বাকি যারা আছে সবাইকে খাবার দিয়ে বাসায় এসো। বৃষ্টি চলো। অনেক, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে। একটা কোম্পানির সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছে। নতুন প্রজেক্ট? কোন কোম্পানি? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। পার্টি ভালো,
মিটিং ঠিকঠাক হলে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, সব লোকসান কাটিয়ে আই হোপ লাভের মুখটা দেখতে পাবো। বাহ, তোমার কনফিডেন্স দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বড় কোনো একটা প্রজেক্ট পাবো। আচ্ছা, মিটিং কখন? তুমি যদি কনফার্ম দাও তাহলে আমি তাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে কনফার্ম করে দাও। ঠিক আছে। খালা আমি লবণ দিছি, তাও আপনি একবার দেখলেন। হ্যালো, আসসালামু আলাইকুম সাবির ভাই। অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আম্মা, আব্বা, কই তোমরা কাছে আইও? অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তোর কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতেছে আব্বা, আমি কইয়া বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওরে আমি ফেরত দিমু, কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ যেন সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তোর মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হব রে মা। ও মা, খুব খুশি হব। আম্মা, আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফিরত হয়। দোয়া করি মা, অনেক দোয়া করি আল্লাহ যেন আমার মাইয়াটারে সুখী করে। এমন লক্ষ্মী মাইয়া আমার এত কষ্ট করতেছে, এটা তো সহ্য হয় না। আপনি? স্যার, আমি রাতুল রাজ। এতদিন আমি শালিমা বিল্ডার্সের সাথেই কাজ করেছিলাম। শালিমা বিল্ডার্স? এই নামটা আমার সামনে যে উচ্চারণ করে আমি তার মুখই দেখি না। স্যার, আমি একটা সহযোগিতার জন্য আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস এই সহযোগিতাটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি সহযোগিতা করব? জি স্যার। যেমন? স্যার, আমি জানি শালিমা বিল্ডার্সের যে নতুন মালিক এসেছে সে আপনাকে চরমভাবে অপমান করেছে, আর আপনার মতো একজন স্বনামধন্য মানুষকে যে এইভাবে অপমান করতে পারে সে মোটেও ভালো মানুষ নয়। ও তো একটা বেয়াদব, ওর জন্যই আমি শালিমা গ্রুপের সঙ্গে সব ব্যবসা বন্ধ করেছি। স্যার, আপনি তো জানেন যে ওই মেয়ে কখন, কোথায়, কিভাবে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এসেছিল, তাই না? জানি, আর এজন্যই তো ওকে খুঁজে বের করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম। যদি জানতাম এত বড় বেয়াদব হবে তাহলে কোনো দিনই খুঁজতাম না। স্যার, আপনি একটু আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করব। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। গুড আফটারনুন স্যার, প্লিজ বসুন। বুঝু, শুনুন, ওনার হাজবেন্ডের সঙ্গে উনি আজকে এখানে দেখা করবেন, তা আপনাকে একটা কাজ করতে হবে। ওনার হাজবেন্ড যখন আসবে আপনাকে একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি, সুন্দর একটা রোমান্টিক মিউজিক বাজাবেন, আর যদি পারেন সাথে কিছু ফুল ছিটিয়ে দেবেন, তাহলে তো আরো সুন্দর হয়। হ্যাঁ, বুঝতেই তো পারছেন, স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত। কার জন্য স্যার? এই বস্তির মেয়ের জন্য আমার রেস্টুরেন্টে রোমান্টিক মিউজিক বাজাবো, ফুল ছিটাবো? এই, আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? আপনি জানেন আমি কত বছর ধরে এই রেস্টুরেন্টে আছি? ফকির মিসকিন আমি দেখলেই চিনতে পারি। শুনেন, আপনারা ভুল জায়গায় আসছেন, আপনারা বাইরে যান। মিটিংটা এখানেই হইব। কত টাকা লাগবে কোন? আপনি আমাকে বলেন কত টাকা আপনার প্রয়োজন। যত টাকা লাগুক আমি অ্যাডভান্স দিতে রাজি আছি। কত টাকা দেবেন? আমার রেস্টুরেন্টের একটা কফির দাম কত সেটা বলতে পারো? স্যার প্লিজ, আপনারা আসলে টাইম ওয়েস্ট করেন না। রাস্তা থেকে আসছেন, রাস্তায় যান প্লিজ। এক্সকিউজ মি, কারো সম্পর্কে না জেনে এসব উল্টাপাল্টা কথা বলা ঠিক না। হ্যাঁ, আর আপনি যাকে এসব বলছেন তার সম্পর্কে জানলে তার পা জড়িয়ে ধরবেন। কেউ নেই, কোথাকার রাজকন্যা সে? আপনি ওনার পোশাক দেখছেন? সম্ভবত পায়ে তো একটা ভালো স্যান্ডেলও নাই।
আর তার পা ধরবো আমি না। স্যার প্লিজ আপনি যান, আমার গেস্ট আসবে, টাইম ওয়েস্ট করে হবে প্লিজ। বুঝতে পারছি আপনি এমনি বিশ্বাস করবেন না। এই যে আমার কার্ড, এখানে টাকা আছে। আপনি চাইলে এখনই 50,000 টাকা অ্যাডভান্স নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই না সে এসে আমাকে এরকম বিব্রত করা অবস্থায় দেখুক। এই কার্ড তুমি আপনারা চুরি করছেন? নিম্নে 1000 কোটি টাকার মালিক যে না হবে তার কাছে এই কার্ড থাকতে পারে না। আপনারা কি কোনো গ্যাংয়ের লোক? কি বলতেছেন এসব? আপনি কার্ডটা দেখেন না, কার্ডটা দেখেন যে কার নাম লেখা আছে, এরপরেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আপনি শুধু শুধু কেন এগুলো বলতেছেন? আমার দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী আসবো, আপনি কাজটা শুরু করেন তাড়াতাড়ি। কি টাকা পাইছেন? হ্যাঁ টাকা আছে, বাট খুব বড় মাপের ভিআইপি ছাড়া তো আসলে এই কার্ড থাকা সম্ভব না। মানে শালিমা বিল্ডার্স গ্রুপের নাম শুনেছেন? কেন শুনবো না, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, অবশ্যই শুনছি স্যার। উনি শালিমা চৌধুরী, শালিমা বিল্ডার্স গ্রুপের বর্তমানে একমাত্র মালিক। ম্যাম আই এম সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি ম্যাম, আই এম সরি। কোনো অসুবিধা নেই। আপনার একটা কথা বলি, পোশাক দেখে মানুষের বিচার করবেন না। আপনি একটু কাজটা তাড়াতাড়ি করেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই সে আসলে যাতে সবকিছু ঠিকঠাক দেখে। আর কাজটা শুরু হওয়ার পরে আপনি অবশ্যই জানাবেন আমাকে। জি জি জি, আপনি কোনো চিন্তা করেন না ম্যাম, আমি সব ব্যবস্থা করি, আমি নিজে থেকে ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাম আপনার বসুন প্লিজ। এই তোমার জরুরি মিটিং? তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও না। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনারে ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড় লোক, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছিলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনারে প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইকে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পা গুলা ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি যেমনে পাবেন অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার ভুল বুঝতেছে। আমি আপনারে বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময়
আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইর করে দিছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমগো বস্তিতে আইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনারা বুঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করুন কর, সেই সময় আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি। আমি মেঘলা সেই প্রতিশোধ নিছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলিরে, আপনার চাচা চাচিরে ভিক্ষার থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছিলাম। ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিব। এটা আপনার জন্য। আপনার সাথে রাত বেমানি করছে কেন? আপনার সব সম্পত্তি লিখে নিছিল না? বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সবকিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হয়েছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করেছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা নাম, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা আবার দেখা করার সুযোগ করে দেন না। আমি ওর লগে দেখা হইলে ওরা সবকিছু বোঝাই বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। মা একাকের সাথে জামাই আসে নাই? এই সবকিছু মানে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা পোলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনোদিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়। ওইকে আমার কোনোদিনও বুঝবো না। কি কস এসব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয় নাই।
আমারও অপমান করছে। আব্বা, কত আশা করে গেছিলাম, পুরা কপাল আমার। আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছিলাম। আচ্ছা, ঘরে চল, চল তো ঘরে চল, দে আমার কাছে দে, চল। অনেক সাব্বির বলছিল যে সালিমা বিল্ডার্স গ্রুপের সমস্ত কাজকর্ম আমাদেরকে দিতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আমি স্যারকে বলছি। হ্যাঁ, মিটিং হয়েছে, কিন্তু আমি রাজি হইনি। কেন রাজি হবে না? এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা তো আমি এখন যখন রেকর্ড করতেছি, এখন বাজে 7:50, ঠিক আছে? তো অনেকে আছেন বলেন ভার্সিটিতে যেতে ভালো লাগে না, ক্লাস করতে ভালো লাগে না, আর যারা ভার্সিটিতে আছেন আর কি, অ্যান্ড স্কুল কলেজের পোলাপানের এই শীতকালে ভালো লাগে না, আর সকালবেলা তো মোটেও না। কিন্তু আমার এখানে একটা টুইস্ট আছে, আমার ভার্সিটিতে আসতে ভালো লাগে। তার মানে কি, ক্লাস করতে ভালো লাগে? ক্লাস করতে ভালো লাগে না, ভার্সিটিতে আসতে ভালো লাগে শুধুমাত্র এই শীতের সকালে এই ভিউটা পাওয়ার জন্য। এমন ভিউ কে মিস করতে চাবে? আমি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। তো এমন ভিউ পাইলে মানে মাইন্ডটাই সকাল সকাল রিফ্রেশ হয়ে যায়। সো এমন ভিউ থাকলে কার না ভার্সিটিতে আসতে ভালো লাগবে? তো আমার ক্লাস করতে ভালো না লাগলেও ভার্সিটিতে আসতে ভালো লাগে আসলে। তো ঠিক আছে, আমি আজকে মেনলি ভিউটাই দেখাইলাম ভার্সিটিতে, কারণ সকাল সকাল আসছি, এরকম একটা পরিবেশ উপভোগ করার মজাই আলাদা, ঠিক আছে? আমার ক্লাস সবসময়ই সকালে থাকে, তো আমার সকালবেলা আসতে হয়। আবার দূরে থাকি তো, 1-2 দিন ক্লাস পিছনে থাকলেও আমার আসতে হয় এই টাইম। তো আলটিমেটলি ভালোই লাগে, তবে সকালে ঘুমটা একটু নষ্ট হয় এই আর কি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের ভাইরা মেয়ে পড়াতে পারে না, এখন বাচ্চা পড়ানোর ট্রাই করতেছে, যদিও তাও পারতেছে না। উঠে গেছে ও, আচ্ছা একজন পারছে, জানি আমার দ্বারা হবে না।
হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্ট টাইম আমি কোনো ব্লগের উদ্দেশ্যে ভিডিওটা অন করলাম, কারণ আমি নর্মালি এইভাবে কোনো দিন ব্লগ করি নাই। আজকেই ফার্স্ট টাইম করলাম। কারণ কি, আমার হঠাৎ মাথায় আসলো এটা। আমাকে এক সিনিয়র ভাই জিজ্ঞেস করতেছিল ফেসবুক মনিটাইজেশনের কাজ পারো কিনা। তো আমি বললাম না, আমি তো এগুলা খুব একটা ঘাটাই না, আমি এগুলো জানি না। তো বললো এটা তো অনেক কাজ আছে, তো এগুলা টাকা পয়সা অনেক আছে, দেখো একটু তুমি পারবে না। আমি ঠিক আছে, আমি ঘাটায় দেখি। তো আমি ট্রাই করলাম যে আগে আমি নিজের আইডিতে দেখি। তোমার ফেসবুক তো আগের থেকেই পাবলিক করা, তো ফেসবুকে ট্রাই করলাম। তো দেখি আমার ফেসবুকে মনিটাইজেশন অলরেডি অন, অ্যান্ড এটা আরও আগে। তো আমি তো এখন দিন কোনো পোস্ট করি নাই, কোনো ব্লগ কিচ্ছু বানাই নাই, কোনো রিলস আপলোড দিই নাই, তো কোনো আর্নিংও হয় না সেখান থেকে। বললাম এবার একটু ট্রাই করে দেখি কোনো একটা ভিডিওটা আপলোড করা যায় কিনা। কিন্তু এখন কথা হচ্ছে আমার তো আমি সেরকম কোনো আইডিয়া নেই কী নিয়ে আমি আপলোড করবো, কী ভিডিও বানাবো না বানাবো। তো ভাবলাম যে এখন ইনস্টাগ্রামে একটা দেখি, আগে ইনস্টাগ্রাম থেকে শুরু, যেহেতু ইনস্টাগ্রামে আমি নর্মালি বেশি অ্যাক্টিভ থাকি, তো ইনস্টাগ্রাম থেকে শুরু করে আগে দেখি। সো এই কারণে ব্লগ করার চেষ্টা করতেছি। তবে এখন বাজে 5:30, আমার ক্লাস শেষ হচ্ছে এই তো 4-5 মিনিট আগে। তো আমি আসলে এখন জাস্ট আজকে ভিডিওটাতে আমি জাস্ট আমার পরিচয় দিব, কারণ অনেকে আছেন আমি নর্মালি যে ক্লিপ, কিছু মুভি ক্লিপ বা কিছু নাটকের ক্লিপগুলো এগুলো কাট করে করে এগুলো হচ্ছে এই করি, তো রিলস আপলোড দিই। তো ওই থ্রুতেও অনেকে ফলো দিয়ে থাকেন, অ্যান্ড এমনি তো র্যান্ডমলি অনেকে ফলো দিয়ে থাকেন। তো হয়তো আমি অনেকে ফলো ব্যাক করছে এবং অনেকে একটা করা হয় নাই, তো অনেকে আবার হয়তো চিনেনও না। আর আমার বায়োতে খুব একটা দেওয়ার স্পেস নাই, 2টা পেজ হ্যান্ডেল করি, ওগুলার মানে পদ দেওয়া আছে, অ্যান্ড আমার ছোট একটা এমনি বায়ো দেওয়া। তো আমি আর পরিচয় আসলে এক্স্যাক্টলি তেমন কেউ জানে না, তো আমি আসছি জাস্ট আমার পরিচয়টাই দিব। তো আমার নাম অনন্ত দেবনাথ, আর আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমি এখন ভার্সিটিতেই আছি, এই তো পিছনে আমার ভার্সিটি। তো এই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি সামনে আরও ভিডিও বানাবো, কারণ যেহেতু মাইন্ড সেট আপ করলাম যে না, আমি একটু ফেসবুকে দেখি, একটু ব্লগ করি, কিছু আর্নিং হয় কি না। বাদাইমের মতো বসে থাকার থেকে কিছু আর্নিং করা ভালো, ফ্রি তো তাও ফ্রির দিকে বাংলাদেশি মানুষদের একটু বেশি লোভ থাকে। তো এই আর কি। তো দেখি ভিডিও বানাতে পারি আমি। আজকে এখনও ফেসবুকে আমি এটা দিব না, এটা জাস্ট ইনস্টাগ্রামে দিব। তার কারণ আমি দেখি ইনস্টাগ্রামে আগে একটু ট্রাই করি কীরকম কী হয়, কীরকম মানুষ সাপোর্ট করে না করে। তো এতটুকুই আজকের মতো। আজকে ইনস্টাগ্রামে আমি এটা আপলোড দিব, হয়তো একটু পরেই আপলোড দিব। তো এতটুকুই গাইস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।